রাত 8টা। নূর বই নিয়ে বসে পড়ছে। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। নূর ফোন বের করে দেখল তানি কল করেছে। নূর রিসিভ করে বলল, হ্যাঁ বল। তানি একটু উৎসাহ নিয়ে বলল, নূর, কাল আমাদের নবীনবরণ উৎসব। আমার যে কী মজা লাগছে। আচ্ছা, কাল তুই কী পরে যাবি? কী আবার পরবো? সবসময় যা পরি তাই পরবো। মানে, তুই কি কালও 3 পিস পরে যাবি নাকি? হ্যাঁ, তো আর কী পরবো? কী পরবি মানে? শাড়ি পরবি। কাল সবাই শাড়ি পরেই আসবে, তাই আমরাও শাড়ি পরব। কী বলছিস এসব? শাড়ি আর আমি? না না, একদম না। তুই জানিস না আমি ওসব শাড়ি টাড়ি পরতে পারি না। আর এমনিতেও আমার কোনো শাড়ি নেই। আরে ফিকার নট, আমি আছি না, আমার কাছে অনেক শাড়ি আছে, সেখান থেকেই একটা পরলেই হবে। আমি সকালে তোর বাসায় এসে নিজে তোকে শাড়ি পরিয়ে দেব, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু এসবের কি দরকার? শাড়ি না পরলে কি এমন হবে? দেখ, আমি কিছু শুনতে চাই না, তুই শাড়ি পরবি ব্যাস, না হলে তোর সাথে আর কোনো কথা নেই। হয়েছে হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। ঠিক আছে, পরবো শাড়ি। হ্যাপি, মেলা হ্যাপি। উম্মা। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। বাই। নূরও মুচকি হেসে বলল, বাই। সকাল 7টা। তানি ওর কথা মতো সকাল সকাল চলে এসেছে নূরের বাসায়। নীল কালারের একটা শাড়ি নূরকে দেখিয়ে বলল, এই শাড়িটা তুই পরবি? দেখ তো তোর পছন্দ হয় কি না। নূর শাড়িটা হাতে নিয়ে দেখে বলল, শাড়ি তো সুন্দর, কিন্তু এটা তো নতুন মনে হচ্ছে। তানি একটু অপ্রস্তুত হয়ে বলল, কি 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 বলছিস? নতুন হতে যাবে কেন? এটা তো অনেক দিন আগের শাড়ি। আসলে হয়েছে কি, এই শাড়িটা বেশি পরা হয়নি তো, তাই নতুন মনে হচ্ছে। তুই এখন বেশি কথা না বলে ব্লাউজ আর পেটিকোট পরে আয়, তারপর আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। নূর আর কিছু না বলে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমে গেল চেঞ্জ করতে। নূর বেরিয়ে আসলে তানি ওকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দেয়। তারপর ওকে নিয়ে বেডে বসিয়ে দিয়ে নিজের সাথে আনা বক্সটা বের করলো। মেকআপ বক্স বের করা দেখে নূর ছিটকে উঠে বলল, এই এই এসব আবার কি? দেখ, তোর কথা মতো আমি শাড়িটা পরে নিয়েছি, তাই বলে এখন কি এসব আটা ময়দাও মাখাবি নাকি? আমি কিন্তু এসব একদম মাখবো না বলে দিলাম। তানি হালকা রাগ দেখিয়ে বলল, এই তুই এমন বাচ্চাদের মতো করছিস কেন বলতো? শাড়ির সাথে একটু না সাজলে হয়? আর আমি কি তোকে পার্লারের মতো এত এত মেকআপ দেবো নাকি? আমি তো জাস্ট সাধারণভাবে একটু সাজিয়ে দিব। বাকি তো তুই এমনিতেই মাশাল্লাহ খুব সুন্দর আছিস। এখন চুপচাপ এখানে লক্ষ্মী মেয়ের মতো বস। বেচারি নূর আর কোনো উপায় না পেয়ে তানির সামনে যেয়ে বসলো, আর তানি ওকে সাজাতে লাগলো। মুখে একটু ফেস পাউডার দিয়ে চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিল, তারপর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে দিল। মাথায় শাড়ির সাথে ম্যাচ করে একটা নীল ফ্যাশনেবল হিজাব সুন্দর করে বেঁধে দিল। নূরকে সাজাতে সাজাতে তানি মুচকি হেসে মনে মনে ভাবছে, আমি জানি আজ আদিত্য ভাইয়া তোকে প্রপোজ করবে। আবির আমাকে বলেছে, তাই তো তোকে এত সুন্দর করে সাজাচ্ছি, যাতে ভাইয়া আজ তোকে দেখে একদম পাগল হয়ে যায়। একটু পরে সাজানো শেষ হলে তানি নিজের 2 হাত গালে রেখে এত বড় হা হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। নূর তানির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কী রে, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? নিশ্চয়ই আমাকে দেখতে খারাপ লাগছে, তাই না? তোকে বলেছিলাম এসব করার দরকার নেই। এখন দেখলি তো কেমন পচা লাগছে। কথাগুলো বলে নূর মুখ ছোট করে বসে রইল। তানি একটু হেসে বলে উঠল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তোকে এভাবে সাজানো একদম ঠিক হয়নি। তানির কথা শুনে নূরের মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল। ওকে কি দেখতে এতটাই খারাপ লাগছে? হঠাৎ তানি উৎসাহ নিয়ে বলে উঠল, কারণ তোকে এত সুন্দর লাগছে যে আজ সব ছেলেরা হার্ট অ্যাটাক করে মরেই যাবে। আরে আমি তো মেয়ে হয়েই তোর উপর ক্রাশ খেলাম। নূর একটু লাজুক হেসে বলল, হয়েছে, তুই একটু বেশিই বাড়িয়ে বলছিস। বাড়িয়ে বলছি কি কম করে বলছি সেটা আজ ক্যাম্পাসে গেলেই বুঝতে পারবি। এখন চল যাওয়া যাক। তারপর দুজন বেরিয়ে পড়ল। একটু পর গলির মোড়ে আসতেই নূর আদিত্যের গাড়ি দেখতে পেল, কিন্তু গাড়িতে আবারও সেই ড্রাইভার লোকটাকে দেখতে পেল। নূর মনে মনে ভাবল, উনি কি আজ আসবেন না? হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসলো। নূর ফোন বের করে দেখল আদিত্যের মেসেজ। আমি ক্যাম্পাসের কাজে একটু ব্যস্ত আছি, তুমি ড্রাইভারের সাথে চলে আসো, আমি এখানেই আছি। নূর মনে মনে খুশি হলো, তার মানে উনি ক্যাম্পাসে আছে। তারপর দুজন গাড়িতে উঠে ক্যাম্পাসের উদ্দেশ্যে গেল। আদিত্য, আবির আর তাসির 3জনই আজ খুবই ব্যস্ত।
নবীনবরণ উৎসবের দেখাশোনার দায়িত্ব ওদের দেওয়া হয়েছে তাই। আদিত্য অবশ্য এসব কখনোই করতো না যদি প্রিন্সিপাল স্যার ওকে রিকোয়েস্ট না করতো। আদিত্য যত বড় আকারের মানুষ হোক না কেন, ক্যাম্পাসে ও নিজেকে বাকি সব সাধারণ স্টুডেন্টদের মতোই মনে করে, তাই প্রিন্সিপাল স্যার কিছু বললে সেটা মানা করতে পারে না। তাসির স্টেজের কাজ দেখাশোনা করছিল। হঠাৎ ওর পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ ডাক দিল, হুম, এই যে শুনছেন? তাসির পেছনে ফিরে তাকাতেই ওর মাথা ঘুরে উঠল। এই কাকে দেখছে ও? মনে হচ্ছে কোনো পরী। সামনে সানা দাঁড়িয়ে আছে, পরনে পিঙ্ক কালারের শাড়ি, চোরগুলো ছেড়ে দেওয়া, দেখতে কি অপরূপ সুন্দর লাগছে। তাসির হা করে তাকিয়ে আছে সানার দিকে। মনে মনে ভাবছে পিচিটাকে আজ যেন ছোটো মনে হচ্ছে না, শাড়িতে ওকে কোনো আবেদনময়ী পূর্ণ যুবতী মেয়ে মনে হচ্ছে। তাসিরের এইভাবে তাকিয়ে থাকা দেখে সানা নিচের ঠোঁট কামড়ে হাসল। তারপর হাত দুটো একটু উঁচু করে গোল গোল ঘুরে তাসিরকে দেখিয়ে বলল, আমাকে কেমন লাগছে বলেন তো? সানা হাত উঁচু করায় পেটের কাছ থেকে শাড়িটা একটু সরে গেল, আর তাসিরের নজর যেয়ে পড়ল সানার মেথিন পেটে। সাথে সাথে তাসিরের কাশি উঠে গেল। তাসির এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। তারপর কোনো রকমে কাশি থামিয়ে আমতা করে বলল, তুমি এখানে কি করছো? সানা গাঢ় লিপস্টিক দেওয়া ঠোঁটে অমায়িক একটা হাসি দিয়ে বলল, কি করছি মানে, নবীনবরণ উৎসবে এসেছি। তানিয়া নূর আপু আমাকে আসতে বলেছে। বাই দ্য ওয়ে, আপনি বললেন না তো আমাকে কেমন লাগছে দেখতে? তাসির বেচারা কি বলবে? সানাকে এই রূপে দেখে ওর ভেতরে হাই হোতা শুরু হয়ে গেছে। কোনো রকমে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, বাবা ভালো লাগছে। আচ্ছা আমি একটু আসছি, আমার কাজ আছে। কথাটা বলেই তাসির ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেল। সানা বাঁকা হেসে মনে মনে বলল, এইটুকুতেই আপনার এই অবস্থা? আগে আগে দেখো হোতা হে ক্যা। নূর আর তানি ক্যাম্পাসে ঢুকতেই অবাক হয়ে গেল। পুরো ক্যাম্পাসকে যেন নতুন বইয়ের মতো সাজানো হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। নূর আর তানি মুগ্ধ হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। নূরের চোখ দুটো শুধু আদিত্যকে খুঁজছে। নূর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ মাঠের একপাশে চোখ যেতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল নূর। তাকে দেখে নূরের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। নূর খেয়াল করলো আদিত্য আজ একটা নীল পাঞ্জাবি পরেছে। এই প্রথম আদিত্যকে পাঞ্জাবিতে দেখছে। আজকে মনে হয় শুধু হ্যান্ডসাম বললেও কম হবে, মারাত্মক ভয়ঙ্কর রকমের হ্যান্ডসাম লাগছে। হঠাৎ তানির কথায় নূরের ঘোর কাটল। ওই যে দেখ, ওখানে আদিত্য ভাইয়ারা আছে, চল ওখানে যাই। কথাটা বলেই নূর আর তানি আদিত্যের দিকে যেতে লাগলো। যত এগিয়ে যাচ্ছে নূরের হার্টবিট ততই জোরে জোরে বাড়ছে। আদিত্য ফোনে কাউকে কাজের ইনস্ট্রাকশন দিচ্ছে। আবিরও পাশে দাঁড়িয়ে আছে। আদিত্য ফোনে কথা বলতে বলতে সামনে তাকাতেই ওর নজর ওখানে আটকে স্তব্ধ হয়ে যায়। সাথে সাথে হার্টবিট কয়টা মিস হয়ে যায় আদিত্যের। মুহূর্তে আশেপাশে সব কিছু যেন ঘোলাটে হয়ে গেল। মস্তিষ্ক পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। কি করছে, কোথায় আছে, কোনো হুঁশ নেই আদিত্যের। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না, কারো কথা শুনতে পাচ্ছে না। মুগ্ধ অপলক নয়নে তাকে শুধু সামনে থেকে আসা এক অপ্সরীকে দেখছে। হ্যাঁ, এ তো কোনো পরী বা অপ্সরী হবে। মানুষ কখনো এত সুন্দর হতেই পারে না। আদিত্য এতটাই হারিয়ে গেছে যে ওর হাত থেকে ফোনটাও পড়ে যায়। ভাগ্যিস আবি সেটা দেখতে পেয়ে তাড়াতাড়ি 2 হাত দিয়ে নিচে ধরে ক্যাচ করে নিয়েছে, না হলে বেচারা ফোন আজকেই অক্কা পেত। নূর এতক্ষণে আদিত্যের কাছে চলে আসে। আদিত্যকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নূরের ভীষণ লজ্জা লাগে। নূর লজ্জায় একবার নিচের দিকে তো একবার এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু আদিত্যের সেদিকে কোনো হুঁশ নেই। সে তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তো আছেই। আদিত্যের অবস্থা দেখে তানি আর আবির মিটিমিটি হাসছে। আবির দুষ্টু হেসে একটু গলা খাকারি দিল। না, তাতেও কোনো রিয়াকশন নেই। আদিত্য এখনও একইভাবে নূরের দিকে তাকিয়ে আছে। একটু পরে হঠাৎ একটা ছেলে ওখানে এসে আদিত্যের উদ্দেশ্যে বলল, ভাই আর 2 মিনিটের ভিতরে প্রধান অতিথি চলে আসবে, ওনাকে কিভাবে ওয়েলকাম করব? আদিত্য এখনও ওভাবেই নূরের দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথা যেন ওর কানেই যায়নি। ছেলেটা আবার বলে উঠল, ভাই শুনতে পাচ্ছেন? আদিত্যের সেম রিয়াকশন। নূর আরও লজ্জায় মিয়ে যাচ্ছে। আবির না পেরে আদিত্যের কাজ ঝাঁকিয়ে একটু উচ্চ সুরে বলে উঠল, ভাই। আদিত্য এবার বাস্তবে ফিরল। একটু হকচকিয়ে উঠে এদিক ওদিক তাকে অপ্রস্তুত ভাবে বলল, হ্যাঁ 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 কী হয়েছে বল। ছেলেটা আবার বলে উঠল, ভাই প্রধান অতিথি চলে আসছে, এখন কি করব? আদিত্যের ঘোর এখনও পুরোপুরি কাটেনি। আদিত্য ঘোরের মাঝে বলে উঠল, তো এতে জিজ্ঞেস করার কি আছে? ফুলকে অতিথি দিয়ে বরণ করো।
আদিত্যের কথায় সবার মাথার উপর যেন কাকের কা কা শব্দ হলো। সবাই হ্যাবলার মতো হাঁ করে তাকিয়ে রইল। ছেলেটা কনফিউজ মুখ করে আবার বলল, কি কন ভাই এগলা? আদিত্য আবার বলল, মানে বরণকে ফুল দিয়ে অতিথি করো। আদিত্যের এমন আবল তাবল কথায় বেচারা ছেলেটার এবার অজ্ঞান হবার উপক্রম। নূর আর তানি অনেক কষ্টে নিজেদের হাসি চেপে রেখেছে। আবির আদিত্যের অবস্থা বুঝতে পেরে ছেলেটার উদ্দেশ্যে বলল, আরে অতিথিকে ফুল দিয়ে বরণ করো, এটাও কি আবার বলতে হয় নাকি? যাও এখন। ছেলেটা মাথা ঝাঁকিয়ে চলে গেল ওখান থেকে। আবির আদিত্যের কানের কাছে মুখ নিয়ে বলল, কি করছিস ভাই? প্রেস্টিজ কি সব পাঞ্চার করে দিবি নাকি? কমেডি করার জন্য তো লেখিকা আপু আমাকে রেখেছেন, তাহলে তুই কেন কমেডি করছিস? আবিরের কথায় আদিত্য থতমত খেয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ আমি একটু স্টেজের দিকে যাচ্ছি বলেই তারা হুড়ো করে ওখান থেকে চলে যায়। কিছু দূর যেতেই আবির পেছন থেকে ডাক দিয়ে বলল, ভাই কোথায় যাচ্ছিস? আদিত্য আবিরের দিকে তাকিয়ে বলল, বললাম না স্টেজের দিকে যাচ্ছি। আবির উল্টো দিকে দেখিয়ে বলল, স্টেজ তো এই দিকে, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? আদিত্য আবারও থতমত খেয়ে গেল। কি বলবে এখনও? আসলে নূরকে এই রূপে দেখে ওর মাথায় নষ্ট হয়ে গেছে। কি করছে, কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। আদিত্য কোনো রকমে বলল, আমি একটু ওয়াশরুমে যাব, তাই এদিকে যাচ্ছি। কথাটা বলেই আদিত্য এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল। এখন ও সত্যি সত্যি একটু ফ্রেশ হওয়া দরকার, না হলে নিজের মাইন্ডকে কিছুতেই শান্ত করতে পারবে না। আদিত্য চলে যেতেই আবির আর তানি হো হো করে হেসে ওঠে। আদিত্যের এমন করুণ অবস্থা আগে কখনো দেখেনি ওরা। নূর নিচের দিকে তাকিয়ে লাজুক হাসছে। একটু পরে সানাও ওদের কাছে চলে এলো। নূরকে দেখে সানা অবাক হয়ে বলল, ওয়াও আপু কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। নূর মুচকি হেসে বলল, তোমাকেও খুব সুন্দর লাগছে। দূর থেকে এসব দেখে অ্যানি রাগে ফুলছে। শয়তানি হেসে মনে মনে বলছি, যত হাসার এখনই হেসে নে নূর। আজকের পরে হাসা তো দূরের কথা, নিজের মুখটাও কাউকে দেখাতে পারবি না। শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপর দেখ আমি কি করি। 20 মিনিট হয়ে গেল, আদিত্য এখনও আসছে না। এদিকে একটু পরে আদিত্যকে স্টেজে ডাকা হবে গানের জন্য। তাসির আবিরের দিকে তাকিয়ে বলল, আদি এখনও আসছে না কেন? আর ফোনও ধরছে না। একটু পরেই তো ওকে ডাকা হবে। আবির বলল, আরে ও তো বলল ওয়াশরুমে যাচ্ছে, তারপর তো আসেইনি। আবির কিছু একটা ভেবে নূরকে বলল, নূর তুমি প্লিজ আদিত্যকে একটু ডেকে আনতে পারবে? আসলে আমাদের এখানকার সব কিছু দেখাশোনা করতে হচ্ছে, তাই আমরা যেতে পারছি না। তুমি একটু যাবে প্লিজ? নূর অপ্রস্তুতভাবে বলল, আমি? হ্যাঁ তুমি যাবে প্লিজ। কিন্তু আমি ওনাকে কোথায় খুঁজব? আবির হাত দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, আরে ভাই মিউজিক রুমের ওইদিকে গেছে, তুমি গেলেই পেয়ে যাবে। নূর মাথা ঝাঁকিয়ে তানির দিকে তাকিয়ে বলল, তুইও চল না আমার সাথে। আবির তানির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে যেতে মানা করলো। তানি বুঝতে পেরে নূরের দিকে তাকিয়ে বলল, নূর আমার শাড়িটা কেমন যেন হয়ে গেছে, আমি সানাকে নিয়ে যাচ্ছি ওটা ঠিক করতে, তুই একাই যা। এখান থেকে এখানেই তো, কোনো সমস্যা হবে না। নূর আর উপায় না পেয়ে অজ্ঞতা একাই গেল। নূর ক্যাম্পাসের বারান্দা দিয়ে হেঁটে মিউজিক রুমের দিকে যাচ্ছে। সবাই এখন স্টেজের সামনে থাকায় এদিকে তেমন লোকজন নেই। নূরের হালকা ভয় লাগছে। হঠাৎ একটা ফাঁকা ক্লাসের দরজা দিয়ে কেউ নূরের হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। আচমকা এমন হয় নূরের ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। নূর চোখ খিচে বন্ধ করে ফ্রিজ হয়ে রইল। হঠাৎ নূর ওর কানে আর ঘাড়ে কারোর গরম নিঃশ্বাসের উপলব্ধি করল। সামনে থাকা মানুষটার শরীর থেকে একটা মাতাল করা ঘ্রাণ ওর নাকে এসে লাগলো। নূরের মনে হলো এই ঘ্রাণটা পরিচিত, মনে হচ্ছে আগেও কোথায় যেন এই ঘ্রাণটা পেয়েছে ও। নূর একটু সাহস নিয়ে সামনের ব্যক্তিকে দেখার জন্য পিটপিট করে চোখ দুটো খুলল। চোখ খুলে সামনের ব্যক্তিকে দেখে নূরের চোখ ছানাবড়া হয়ে গেল। এটা তো আদিত্য। নূরের ভয় অনেকটা কমে আসলো। মনে মনে ভাবলো, উনি আমাকে এভাবে এখানে কেন আনলো? নূর খেয়াল করলো আদিত্য কেমন জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ওনাকে অনেকটা অশান্ত লাগছে, কেমন জানি এলোমেলো আর উন্মাদ লাগছে। নূর কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, কি 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 হয়েছে আপনার? এমন করছেন কেন? আদিত্য নূরের 2 হাতের আঙ্গুলের ভিতর নিজের 2 হাতের আঙ্গুল ঢুকিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে। নিজের মাথাটা ঝুঁকিয়ে নূরের মাথায় পাশে হিজাবের উপর দিয়েই নাক ঘষে নেশা ভরা মাতাল কণ্ঠে আদিত্য বলে উঠল, তোমার এই রূপে আমার সামনে আসা একদম ঠিক হয়নি নূর, একদম না। এখন আমি কি করব? আমি যে কিছুতেই নিজেকে সামলাতে পারছি না নূর, পাগল হয়ে যাচ্ছি, কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছি না। আই অ্যাম গোয়িং ক্রেজি নূর, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, প্লিজ হেল্প মি নূর।
আমি এখনই কোনো ভুল করতে চাচ্ছি না নূর। প্লিজ হেল্প মি টু হোল্ড মাই সেলফ প্লিজ। আদিত্যের কথা সব নূরের মাথার উপর দিয়ে বাউন্সার যাচ্ছে। ও কিছুই বুঝতে পারছে না, তবে এটুকু বুঝতে পারছে যে আদিত্য ভেতরে ভেতরে অনেক অশান্ত হয়ে আছে। নূর মনে মনে ভাবছে, উনি তো নিজেকে শান্ত করার জন্য আমার কাছে হেল্প চাচ্ছে, কিন্তু আমি কি করব আর কিভাবে ওনাকে শান্ত করব? নূর একটু চিন্তা করলো। হঠাৎ কিছু একটা মনে আসতে নূর বলে উঠল, আমার হাতটা ছাড়বেন প্লিজ। নূরের কথায় আদিত্য একটু হতাশ হলো। মনে মনে ভাবল, মেয়েটা কি আমার কাছে থাকাতে বিরক্ত হচ্ছে? আদিত্য ধীরে ধীরে নূরের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আদিত্য হাত ছেড়ে দিতে নূর কোনো কিছু না ভেবে ফট করে আদিত্যকে জড়িয়ে ধরল। আচমকা এমন হওয়ায় আদিত্য প্রথমে প্রচুর অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য ঠোঁটে একটা তৃপ্তির হাসি দিয়ে সেও দুহাত নূরের পিঠে রেখে নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আদিত্য চোখ বন্ধ করে নূরকে শক্ত করে জড়িয়ে ধরে হিজাবের ওপর দিয়ে নূরের ঘাড়ে নাক ডুবিয়ে নূরের শরীরে ঘ্রাণ নিতে থাকলো। আদিত্যের গরম নিঃশ্বাস ঘাড়ে পড়তে নূরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। নূর আদিত্যের পিঠের পাঞ্জাবি দু হাতে খামচে ধরল। আদিত্য মাথা উঠিয়ে হিজাবের উপর দিয়ে নূরের মাথায় একপাশে আলতো করে চুমু খেল। হিজাব থাকা নূর সেটা বুঝতে পারল না। নূরের এই পদ্ধতিটা কাজে লাগলো। নূরের ছোঁয়ায় ধীরে ধীরে আদিত্যের অশান্ত মনটা অনেকটা শান্ত হয়ে গেল। হঠাৎ আদিত্যের ফোন বেজে ওঠায় দুজনেরই ঘোর কাটল। আদিত্য মনে মনে চরম বিরক্ত হলো। এমন একটা মুহূর্তে কে ফোন দিয়ে ডিস্টার্ব করছে? নূর ধীরে ধীরে আদিত্যের পিঠ থেকে হাত সরিয়ে আনে। আদিত্যও বুঝতে পেরে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। নূর তখন ওভাবে জড়িয়ে ধরলেও এখন লজ্জায় আর আদিত্যের দিকে তাকাতেই পারছে না। মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, চলো স্টেজের কাছে যাই, আমাকে এখন পারফর্ম করতে হবে। নূর মাথা নিচু করেই ঝাঁকালো। আদিত্য নূরের হাত ধরে বাইরে বেরিয়ে এলো। নূর এখনও মাথা নিচু করেই হেঁটে যাচ্ছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, আর মাত্র কিছু সময় নূর পাখি, আমার পারফরমেন্স শেষ হলেই তোমাকে আমার মনের কথা বলে দেব। তোমার জন্য অনেক বড় সারপ্রাইজ আছে নূর পাখি, শুধু একটু অপেক্ষা করো। একটু পরে ওরা দুজন স্টেজের সামনে চলে আসলো এবং সাথে সাথে আদিত্যের ডাক স্টেজে পারফরমেন্সের জন্য। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, তুমি বাকি সবার কাছে যেয়ে বসো, আমি একটু পরে চলে আসব। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য নূরকে রেখে স্টেজে গেল পারফর্ম করতে। নূর সামনে চেয়ে দেখল তানিরা যেখানে বসে আছে সেখানে কোনো সিট খালি নেই, আর আশেপাশে প্রচুর ভিড়, তাই ওদের কাছে যাওয়াও সম্ভব না। আসলে সবাই আদিত্যের গান শোনার জন্য ভিড় জমিয়েছে। নূর আর উপায় না পেয়ে পেছনের দিকে একটা সিটে বসে পড়ল। আদিত্য স্টেজে উঠে একটা উঁচু চেয়ারে বসে গিটার গলায় ঝুলিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিল। আদিত্য তানিদের দিকে তাকিয়ে নূরকে ওখানে না দেখে ভ্রুকুচকে এদিক ওদিক তাকিয়ে নূরকে খুঁজতে লাগলো। পেছনের দিকে নজর যেতেই আদিত্য দেখতে পেল নূর একদম পেছনের দিকে বসে আছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর মুচকি হেসে গাওয়া শুরু করলো, হ্যাঁ হাম না বা মুঝে আপনা বানালে সুখী পারি দিল কি এস জামি কো ভিগা দে। গানের শেষের দিকে এসে হঠাৎ প্রচুর ভিড় বেড়ে গেল। করতালি আর সিটি বাজানোর শব্দে চারিদিকে মুখরিত হয়ে গেল। সবাই আদিত্যের নাম ধরে চিল্লাতে লাগলো। অতিরিক্ত ভিড়ের কারণে নূরকে দেখতে পাচ্ছে না আদিত্য। মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই চোখে পড়ছে না। আদিত্যের একটু চিন্তা হতে লাগলো। কোনো রকমে গান শেষ করে তাড়াতাড়ি করে স্টেজ থেকে দৌড়ে নেমে এলো, কিন্তু আসতেই আরেক ভেজালে পড়ল। সবাই আদিত্যকে ঘিরে ধরল সেলফি নেওয়ার জন্য। আদিত্য প্রচুর বিরক্তি লাগছে এসব, এদের কারণেও নূরের কাছে যেতেই পারছে না। আদিত্য কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে সরিয়ে বেরিয়ে যায়। আদিত্য দৌড়ে এসে দেখে নূর তখন যেখানে বসা ছিল সেখানে নেই। আদিত্যের চিন্তা আরও বেড়ে যায়। ও এদিক ওদিক তাকিয়ে নূরকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে কিছুই দেখতে পাচ্ছে না। আদিত্য মনে মনে ভাবে, হয়তো তানিদের কাছে গেছে। আদিত্য তানিরা যেখানে বসেছিল দৌড়ে ওদিকে যায়। তানিদের কাছে এসে দেখে নূর এখানেও নেই। আদিত্য ওদের দিকে তাকিয়ে বলল, নূর কোথায়? নূরকে দেখেছো তোমরা? আদিত্যের কথা শুনে সবাই ভ্রুকুচকে আদিত্যের দিকে তাকালো। তাসির উঠে দাঁড়িয়ে চিন্তিত স্বরে বলল, নূর কোথায় মানে? নূর তো তোর সাথেই ছিল, তোদের দুজনকে তো একসাথেই আসতে দেখলাম। আদিত্য বলল, হ্যাঁ আমার সাথেই ছিল। এখানে আসার সাথে সাথেই আমাকে স্টেজে চলে যেতে হয়। আমি ওকে বলেছিলাম তোদের কাছে এসে বসতে, কিন্তু নূর হয়তো তোদের কাছে আসতে পারেনি, তাই পেছনের দিকে বসেছিল। আমি এখন যে দেখছি ও ওখানে নেই, তাই ভাবলাম নিশ্চয়ই তোদের কাছে এসেছে, তাই না? তানি অতি চিন্তিত স্বরে বলল, কিন্তু ভাইয়া নূর তো এখানে আসেনি।
আদিত্যের চিন্তা এবার ভয়ে পরিণত হচ্ছে। কেমন জানি অজানা ভয়ে বুকটা দুরুদুরু করছে। আদিত্য কম্পিত কণ্ঠে বলল, আসেনি মানে? এখানে না আসলে কোথায় যাবে? আদিত্যের অবস্থা বুঝতে পেরে তাসির ওকে আশ্বস্ত করার জন্য বলল, আরে চিন্তা করিস না তুই, হয়তো আশেপাশেই কোথাও আছে। নূরকে ফোন কর, তাহলে জানা যাবে ও কোথায় আছে। তাসিরের কথায় আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তাড়াতাড়ি ফোনটা বের করে নূরের নাম্বারে কল দিল। কল যাচ্ছে কিন্তু নূর ফোন রিসিভ করছে না। এভাবে একসময় কলটা কেটে গেল, কিন্তু নূরের ফোন রিসিভ হলো না। আদিত্যের ভয় আরও বেড়ে গেল। গলা শুকিয়ে আসছে ওর। শুকনো গলায় ঢোক চিপে আবারও নূরের নাম্বারে ফোন দিল। এভাবে 4-5 বার দেওয়ার পরেও নূরের ফোন রিসিভ হলো না। আদিত্য অস্থির হয়ে এক হাত দিয়ে নিজের মাথার চুল শক্ত করে টেনে ধরে অন্য হাত দিয়ে নূরের নাম্বারে কল করছে আর বিড়বিড় করে বলছে, পিক আপ, পিক আপ, পিক আপ দ্য ফোন ড্যামিট। আদিত্য ভয়ার্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলল, ফোন রিসিভ করছে না। আদিত্যের কথায় বাকি সবাইও চিন্তায় পড়ে গেল। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এত আওয়াজে হয়তো নূর ফোনের রিংটোন শুনতে পাচ্ছে না, অথবা নূর ওয়াশরুমেও যেতে পারে। তুই অযথা চিন্তা করিস না, একটা কাজ করি, আমরা সবাই আলাদা আলাদা হয়ে চারিদিকে নূরকে খুঁজি, নিশ্চয়ই কেউ না কেউ ওকে পেয়ে যাব। তারপর তানির দিকে তাকিয়ে আবার বলে উঠল, তুমি যে লেডিস ওয়াশরুমগুলোতে খোঁজো। তানি মাথা ঝাঁকিয়ে সায় দিল। তাসিরের কথায় আদিত্য নিজের মনকে কোনো রকমে বুঝ দেওয়ার চেষ্টা করছে। তাসির ঠিকই বলেছে, হয়তো আশেপাশেই কোথাও আছে নূর, এক্ষুনি পেয়ে যাব হয়তো। আদিত্য নিজের মনকে এসব 7-5 দিয়ে বুঝ দিলেও নূরকে না দেখা পর্যন্ত কিছুতেও শান্তি পাচ্ছে না। তাসিরের কথা মতো সবাই চারিদিকে খোঁজা শুরু করে দিল নূরকে। তানিয়ার সানা ক্যাম্পাসের সব লেডিস ওয়াশরুমগুলোতে চেক করছে। তাসির আর আবির স্টেজের চারপাশে খুঁজছে, আর আদিত্য পাগলের মতো সব ক্লাসরুমে খুঁজছে। আর নূরের নাম্বারে বারবার ফোন দিয়ে যাচ্ছে, এই আশায় যে নূর একসময় ফোন রিসিভ করে ওর মিষ্টি কণ্ঠে হ্যালো বলে উঠবে আর আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু না, এমন কিছুই হচ্ছে না। প্রায় আধা ঘন্টা পর সবাই আবার মাঠের ভেতর একত্রিত হলো। সবার চোখে মুখে হতাশার ছাপ, কারণ ওরা কেউ নূরকে খুঁজে পায়নি। আদিত্য ওদের কাছে দৌড়ে এসে অস্থির হয়ে বলল, কিরে, তোরা নিশ্চয়ই নূরকে খুঁজে পেয়েছিস তাই না? কোথায় ও, বল না। তাসির হতাশা ভরা চেহারায় মাথা ঝাঁকিয়ে বলল, না রে, আমরা কেউ নূরকে পাইনি। নূরকে পাইনি কথাটা যেন আদিত্যের কানে বারবার বাজতে লাগলো। ভয়ে ওর হাত পা অবশ হয়ে আসছে। বুকের ভিতর কেমন জ্বালা শুরু হয়ে গেল, দম যেন বন্ধ হয়ে আসছে। আদিত্য 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে ধীরে ধীরে এক পা করে পেছাতে পেছাতে এদিক ওদিক তাকিয়ে অস্বাভাবিকভাবে বলে উঠল, পাইনি মানে? কোথায় চলে গেল নূর? এত অল্প সময়ের মাঝে একটা মানুষ কিভাবে গায়েব হয়ে যেতে পারে? আসমান খেয়ে ফেলল নাকি মাটি গিলে ফেলল? তারপর পেছনে থাকা একটা চেয়ারে জোরে লাথি দিয়ে চিল্লিয়ে বলল, হাউ ড্যাম ইট, হাউ। তাসির এগিয়ে গিয়ে আদিত্যের ঘাড়ে হাত দিয়ে বলল, রিল্যাক্স আদি, এত হাইপার হওয়ার দরকার নেই। এমন তো হতে পারে যে বাসায় চলে গেছে, আমাদেরকে বলার সময় পায়নি। তুই তো জানিসই ওর বাসার কেমন অবস্থা। হয়তো ওর সৎ মায়ের ভয়ে তাড়াতাড়ি করে আমাদের না বলেই চলে গেছে, আর কোনো কাজে ব্যস্ততার জন্য হয়তো ফোনটাও ধরছে না। তাসিরের কথায় আদিত্য একটা আশার আলো দেখতে পেল। আদিত্য তানির দিকে তাকিয়ে বলল, তুমি তো নূরের বাসা চেনো, চলো আমরা এক্ষুনি নূরের বাসায় যাব। তানি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে চলেন। আদিত্য তাসিরের দিকে তাকিয়ে বলল, তোরা ক্যাম্পাসেই আবারও খুঁজতে থাক, আর হ্যাঁ, স্টেজে উঠে মাইকেও একটা অ্যানাউন্সমেন্ট করে দিস, আমি তানিকে নিয়ে নূরের বাসায় যাচ্ছি। তাসির মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে তুই যা, আমরা এদিকে দেখছি, তুই চিন্তা করিস। আবির বলল, ভাই আমিও তোদের সাথে যাচ্ছি, তোর এখন মন মানসিকতা ঠিক নেই, গাড়ি আমি চালিয়ে নিয়ে যাব। আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর ওরা 3 জন তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নূরের বাসার উদ্দেশ্যে। গাড়িতে আদিত্য শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে নূরের বাসায় যেয়ে যেন নূরকে বাসায় দেখতে পায়। নূরের কিছু হয়ে গেলে যে ও নিজেও বাঁচবে না। নূর ওর নিঃশ্বাসের সাথে মিশে গেছে, নূরকে ছাড়া আদিত্যের বেঁচে থাকা অসম্ভব। কিছুক্ষণ পরে ওরা নূরের বাসার সামনে চলে আসে। গাড়ি থামতেই আদিত্য তাড়াহুড়ো করে নেমে পড়ে। তারপর তানির পিছু পিছু নূরের বাসার দিকে যেতে থাকে। বুকের ভেতর প্রচণ্ড ধরফর করছে আদিত্যের। মনে মনে বারবার শুধু আল্লাহর কাছে একটা জিনিসই চাচ্ছে, নূর যেন ওর বাসায় থাকে। নূরের বাসার দরজায় আসতেই আদিত্যের সব আশা মাটিতে মিশে যায়। নূরের বাসার দরজায় তালা ঝুলানো দেখে আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আদিত্য কাঁপা কাঁপা হাতে তালাটা ধরে। তার মানে নূর বাসায়ও আসেনি? তাহলে কোথায় গেল আমার নূর পাখি? কোথায় খুঁজে পাবো এখন ওকে? ও কি কোনো বিপদে পড়েছে?
কেউ কিছু করেনি তো আবার নূর পাখির সাথে? এসব ভেবে আদিত্যের শরীর কেমন যেন অবশ হয়ে আসে। নিজের ব্যালেন্স রাখতে না পেরে আদিত্য পড়ে যেতে নিলেই আবির দৌড়ে এসে ওর কাঁধে হাত দিয়ে ধরে ফেলে। তারপর বলে ওঠে, ভাই নিজেকে সামলা, এত ভেঙে পড়লে চলবে না, আমাদের নূরকে খুঁজে বের করতে হবে। চল ক্যাম্পাসে যাই। নূর নিশ্চয়ই ক্যাম্পাসেই কোথাও আছে, আমরা পেয়ে যাব, তুই চিন্তা করিস না। আদিত্য কোনো কথা না বলে দৌড়ে গাড়ির দিকে গেল। আবির আর তানিও ওর পিছে গেল। তিনজনে গাড়িতে উঠে তাড়াতাড়ি করে আবার ক্যাম্পাসে চলে আসে। ক্যাম্পাসে এসে আদিত্য গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরে যায়। তাসিরের কাছে যেয়ে জিজ্ঞেস করে নূরকে পেয়েছে কিনা। তাসিরের জবাব শুনে আদিত্য আবারও নিরাশ হয়। কী করবে কিছুই মাথায় আসছে না। আদিত্য নিজেকে একটু শক্ত করে তাসিরের দিকে তাকিয়ে বলল, চল সিকিউরিটি রুমে যাই, সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে নূর ক্যাম্পাসের বাইরে গিয়েছিল কিনা। তাসির মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ এটা গুড আইডিয়া, চল দেখে আসি। আদিত্য, আবির আর তাসির গেল সিসিটিভি ফুটেজ দেখতে। সিসিটিভি ফুটেজে কোথাও নূরকে ক্যাম্পাসের বাইরে যেতে দেখা গেল না। তার মানে নূর ক্যাম্পাসের ভেতরেই কোথাও আছে। আদিত্য ওর পরিচিত পুলিশের লোককে ফোন করে নূরের নাম্বার ট্রেস করে জানাতে বলল। কিছুক্ষণ পরে পুলিশ জানালো নূরের নাম্বার ক্যাম্পাসের ভেতরেই দেখাচ্ছে। আদিত্য সবার উদ্দেশ্যে বলল, নূর ক্যাম্পাসের ভেতরেই কোথাও আছে, আমরা ভালো করে খুঁজলেই পেয়ে যাব। আমি চাইলে এক্ষুনি পুলিশ ফোর্স আনতে পারি, কিন্তু এতে করে নূরের পরে বদনাম হতে পারে, তাই আমাদেরই খুঁজে বের করতে হবে। সবাই মাথা ঝাঁকিয়ে সায় জানালো। তারপর সবাই সারা ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আদিত্য পাগলের মতো সব জায়গায় খুঁজতে লাগলো। নূরকে না পেয়ে ওর বুকের অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা কামড়ে ধরে আছে, হয়তো দমটাই বন্ধ হয়ে যাবে এখন। পিট পিট করে চোখ খোলার চেষ্টা করলো নূর। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। নূর মাথায় হাত দিয়ে চোখ দুটো খুলে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো ও এখন কোথায়। নূর চারপাশে তাকিয়ে দেখলো এটা তো কোনো নির্মাণাধীন বিল্ডিং মনে হচ্ছে। নূর চোখ বড় বড় করে ঝট করে উঠে বসলো। ভয়ে ওর সারা শরীর থরথর করে কাঁপছে। মনে মনে ভাবছে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো স্টেজের সামনে ওনার গান শুনছিলাম, তাহলে এখানে কখন কিভাবে আসলাম? হঠাৎ নূরের মনে পড়ল, যখন ও গান শুনছিল আচমকা প্রচুর ভিড় বেড়ে যায়, আর ভিড়ের মাঝেই পেছন থেকে কে যেন ওর মুখের উপর রুমাল চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। এইসব মনে করে নূরের হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার মানে ওকে কেউ কিডন্যাপ করেছে? কথাটা ভাবতে নূরের অন্তরাত্মা ভয়ে আটকে উঠল। কারা আমাকে নিয়ে এসেছে? আর কি চায় আমার কাছে? হঠাৎ নূরের ওপর টর্চের লাইটের আলো এসে পড়ল। নূর ভয়ে গুটিসুটি হয়ে বসল। নূর সামনে তাকিয়ে দেখল তিনজন ছেলে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে বিচ্ছিরি হাসি দিচ্ছে। ওদের ভেতর একজন বলে উঠল, হিরোইনের তাহলে জ্ঞান ফিরেছে? এখন তো তাহলে ফিল্মটা শুরু করতে হয়। কি বলিস তোরা? কথাটা বলে ওরা হাসা শুরু করে দিল। নূর ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, দেখুন, একদম কাছে আসবেন না। কারা আপনারা? আর আমাকে এভাবে এখানে নিয়ে এসেছেন কেন? আরেকটা ছেলে বলে উঠল, কি বলো এসব জানেমান? কাছে না আসলে ফিল্ম কিভাবে বানাবো? মানে মানে হলো আমরা তোমার সাথে এখন ফিল্ম শ্যুট করব, হট ফিল্ম, যেখানে তুমি হবে নায়িকা, আমরা হব নায়ক। আর শুটিং শেষ হলে কয়েক মিনিটের ভিতরেই তুমি একদম ফেমাস হয়ে যাবে। কি সৌভাগ্য তোমার, তাই না? ওদের কথা শুনে নূরের ভয়ে আত্মা শুকিয়ে আসছে। তাহলে কি আজ ওর সব শেষ হয়ে যাবে? নিজেকে কি এই হায়নাদের হাত থেকে বাঁচাতে পারবে না? মাথার চুল দুই হাতে টেনে ধরে নিজের দিকে ঝুঁকে চেয়ারের চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে আদিত্য। দিন গড়িয়ে রাত হয়ে গেল, অথচ এখনও নূরকে পেল না। নিজেকে আজ দুনিয়ার সবচেয়ে বেশি অসহায় ব্যক্তি মনে হচ্ছে। নিজের এত এত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের প্রাণ পাখিটাকে খুঁজে বের করতে পারছে না। নিজের ওপরে চরম রাগ লাগছে আদিত্যের। আমার জন্যই সব কিছু হয়েছে। আমি যদি তখন নূরকে ওভাবে একা রেখে চলে না যেতাম, তাহলে এখন নূর আমার সাথেই থাকতো। সব দোষ আমার। এইসব ভেবে আদিত্যের রাগে সারা শরীর ফেটে যাচ্ছে। সারা শহরে আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। আবির আর তাসির পাশেই দাঁড়িয়ে আছে। তানি অনেক কান্নাকাটি করছিল। রাত হয়ে গেছে, তাই আবির বুঝিয়ে শুনিয়ে তানি আর সানাকে বাসায় পাঠিয়ে দেয়। এখন ক্যাম্পাসে শুধু ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। আদিত্যকে এভাবে ঘুম মেরে বসে থাকতে দেখে তাসিরের টেনশন হয়। তাসির আদিত্যের ঘাড়ে হাত দিয়ে বলে উঠল, আদি রিল্যাক্স, আমরা পেয়ে যাব নূরকে, তুই চিন্তা করিস না। আদিত্য ঝট করে দাঁড়িয়ে তাসিরের কলার চেপে ধরে রাগে সরে বলে উঠল, হোয়াট রিল্যাক্স ম্যান, হোয়াট রিল্যাক্স? 6 ঘন্টা পার হয়ে গেল নূরের নিখোঁজ হওয়ার। তুই বুঝতে পারছিস ব্যাপারটা? 6 ঘন্টা। এত সময়ের ভেতরে নূরের সাথে কি কি হয়ে যেতে পারে এটা ভাবতেই আমার রুহ কেঁপে উঠছে।
আর তুই বলছিস রিল্যাক্স হতে। তারপর তাসিরের কলার ছেড়ে দিয়ে ঠাস করে হাঁটু ভেঙে নিচে বসে পড়ে। ডান হাত দিয়ে বুকের বাম পাশে পাঞ্জাবির অংশ খামচে ধরে কাতর গলায় বলল, বুকটা জ্বলে যাচ্ছে আমার তাসির, দম বন্ধ হয়ে আসছে। নূরের কিছু হয়ে গেলে আমি মরে যাব তাসির, সত্যিই মরে যাব। আদিত্যকে এভাবে দেখে তাসিরও হাঁটু ভেঙে বসে আদিত্যকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, কিছু হবে না নূরের, আমরা ওকে ঠিকই খুঁজে বের করব। তুই নিজেকে সামলা, নাহলে কিভাবে হবে বল। আবির এগিয়ে এসে বলল, ভাই আমাদের মনে হয় এখন পুলিশের সাহায্য নেওয়া উচিত। এখন নূরকে খুঁজে বের করাটাই বেশি জরুরি, পরেরটা পরে দেখা যাবে। তাসির আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ আদি, আবির ঠিকই বলেছে, এখন আর মান সম্মানের চিন্তা করে লাভ নেই। আগে নূরকে খুঁজে বের করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। আদিত্য ওদের কথা সায় জানালো, এখন নূরকে খুঁজে বের করাটাই বেশি জরুরি। আদিত্য নিজের ফোনটা বের করে পুলিশকে ফোন করতে যাবে, হঠাৎ কিছু একটা মনে আসতেই আদিত্য বলে উঠল, আচ্ছা আমরা তো ক্যাম্পাসে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ক্যাম্পাসের পেছনে যে একটা নতুন ভবনের কাজ চলছে ওখানে তো দেখা হয়নি। তাসির বলে উঠল, কিন্তু ওখানে তো আপাতত কাজ বন্ধ আছে, আর কেউ কেন যাবে? আদিত্য বলল, কেউ ইচ্ছা না করে গেলেও অন্য কেউ কোনোভাবে নিয়েও যেতে পারে, আমাদের অবশ্যই একবার চেক করা উচিত। তাসির আর আবির মাথা ঝাঁকিয়ে সাজানালো। তারপর ওরা তিনজন দৌড়ে গেল ওখানে খুঁজতে। তিনজনের ভেতর একজন আরেকজনের উদ্দেশ্যে বলে উঠল, এই তুই মোবাইল বের করে ভিডিও করা শুরু কর, আমি অ্যাকশন করছি। কথাটা বলি ছেলেটা নূরের কাছে যেতে লাগলো। নূর ভয়ে কাঁদতে কাঁদতে কাকতি মিনতি করতে করতে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, দয়া করে আমার এত বড় সর্বনাশ করবেন না। ছেলেটা নূরের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে নূরের কাছে যে ওর হাতটা খপ করে ধরে বিশ্রী হাসি দিয়ে বলল, আরে ডার্লিং, এত কান্নাকাটি করে কোনো লাভ হবে না, শুধু শুধু নিজের এনার্জি নষ্ট করো না, তার চেয়ে বরং চুপচাপ আমার কথা মেনে নাও, তাতে করে তোমার আমার দুজনেরই সুবিধা হবে। কথাগুলো বলেই ছেলেটা নূরের হাত চেপে ধরে নিজের মুখটা নূরের মুখের দিকে এগোতে লাগলো। নূর নিজের সর্বশক্তি দিয়ে ছেলেটাকে একটা ধাক্কা মেরে ওখান থেকে সরে গেল। তারপর দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করছে আর জোরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, বাঁচাও, কেউ আছো, বাঁচাও বাঁচাও। আদিত্যরা নির্মাণাধীন বিল্ডিংয়ে এসে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজছে। ওপরের দিকে তাকাতেই আদিত্যের হার্টবিট হঠাৎ অনেক জোরে জোরে চলতে লাগলো। আদিত্যের মনে হচ্ছে নূর আশেপাশেই কোথাও আছে। হঠাৎ কারোর চিৎকার শুনে আদিত্যের বুকের ভিতর ধক করে উঠল। এটা তো নূরের আওয়াজ, তার মানে নূর এখানেই আছে। কথাটা ভাবতে আদিত্য নূরের নাম ধরে ডাকতে যেও আবার থেমে গেল। মনে মনে ভাবল, নূরকে যদি এখানে কেউ নিয়ে এসে থাকে তাহলে ওদের আওয়াজ শুনে পালিয়ে যেতে পারে। কথাটা ভেবে আদিত্য আবির আর তাসিরের দিকে তাকিয়ে ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ থাকতে বলল। তারপর ওরা ধীর পায়ে উপরের দিকে গেল। নূর বেশি দূর যেতে পারল না। পেছন থেকে ছেলেটা এসে হিজাবের ওপর দিয়ে নূরের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরালো। তারপর ঠাস করে একটা চড় মেরে নিচে ফেলে দিল। তারপর রাগী সরে বলল, ভেবেছিলাম তোর সাথে ভালো ব্যবহার করে কাজ ছাড়ব, কিন্তু তুই ভালো কথার মানুষ না। এখন দেখ আমি তোর সাথে কি করি। কথাগুলো বলে ছেলেটা নূরের কাছে যেতে লাগলো। নূর পড়ে যে কপালে প্রচুর ব্যথা পেয়েছে, আর চড় দেওয়ায় ঠোঁট ফেটে রক্তও পড়ছে। নূর সামনে তাকিয়ে দেখে ছেলেটা ওর কাছে আসছে। নূর শরীরের ব্যথার কারণে উঠে যাওয়ার শক্তিও পাচ্ছে না। ছেলেটার কাছে আসা দেখে নূর কোনো রকমে নিজের দুই হাতে ভর দিয়ে ফ্লোরে ঘষে ঘষে পিছনে সরে যেতে থাকে আর মাথা নেড়ে আকুতি মিনতি করতে থাকে। ছেলেটা বিচ্ছিরি হেসে নূরের শাড়ির আঁচলের দিকে হাত বাড়ায়। ঠিক সেই মুহূর্তে আদিত্যরা ওখানে চলে আসে। চোখের সামনে নূরকে এভাবে দেখে আদিত্য স্তব্ধ হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না আদিত্য। নূরকে এভাবে কখনো দেখতে হবে তা স্বপ্নেও ভাবেনি আদিত্য। আদিত্যকে দেখে নূর যেন নতুন প্রাণ ফিরে পেল। আদিত্যের দিকে করুণভাবে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল। নূরের এমন অবস্থা দেখে আদিত্যের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ওর কলিজার ভেতর কেউ চাকু ঢুকিয়ে কলিজাটাই ছিঁড়ে আনছে। নূরের কাছে থাকা ছেলেটা আদিত্যের দিকে তাকিয়ে বলে উঠল, এই তোরা কারা? এখানে কি করছিস? দেখছিস না এখানে ইম্পর্ট্যান্ট একটা কাজও চলছে? নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা। আদিত্য নূরের দিক থেকে নজর সরিয়ে হিংস্র চোখে ছেলেটার দিকে তাকালো। আদিত্যের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কপালের রগ ফুলে নীল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে দুই হাত শক্ত করে মুঠ করে আছে। আদিত্যকে এই মুহূর্তে কোনো হিংস্র বাঘের মতো লাগছে। আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যেয়ে নূরের কাছে থাকা ছেলেটার কলার চেপে ধরে টেনে তুলল। তারপর নিজের মাথা দিয়ে ছেলেটার মাথা জুড়ে একটা হিট করলো। সাথে সাথে ছেলেটা ছিটকে নিচে পড়ে গেল। আদিত্য আবার যে ছেলেটার বুকের ওপর বসে এলোপাথারি ছেলেটার মুখে ঘোষাতে লাগলো।
এদিকে আবির আর তাসির বাকি দুজনকে ধরে আচ্ছা মতো পেটাতে লাগলো। আদিত্য মারতে মারতে বলতে লাগলো, ইউ বাস্টার্ড, তো সাহস কী করে হলো নূরের সাথে এসব করার? সাহস কী করে হলো ওকে ছোঁয়ার? তোকে তো আমি কিছুতেই ছাড়ব না। আই উইল কিল ইউ বাস্টার্ড, আই উইল কিল ইউ। আদিত্য উঠে দাঁড়িয়ে পাগলের মতো এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। কিছুটা দূরে একটা রড দেখতে পেল। আদিত্য দৌড়ে যেয়ে রডটা হাতে নিল। তারপর ছেলেটার কাছে যেয়ে রড উঁচু করে মাথায় বাড়ি দিতে নিলেই তাসির দৌড়ে এসে ওকে পেছন থেকে আটকে ধরে বলে উঠল, দেখ, ছেলেটা এমনিতেই আধমরা হয়ে গেছে, এই রড দিয়ে মারলে ও একদম মরে যাবে। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, মরুক, ওর মরে যাওয়াই উচিত। ও আমার প্রাণ পাখির দিকে হাত বাড়িয়েছে। ওর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে তো আজ মরতেই হবে। তুই ছাড় আমাকে। নূর এসব আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। তাসির সেটা দেখে আদিত্যকে বলল, দেখ, নূর জ্ঞান হারিয়ে ফেলেছে, তুই নূরের কাছে যা, এদের আমরা দেখছি। তাসিরের কথা শুনে আদিত্য চমকে উঠে নূরের দিকে তাকিয়ে দেখল নূর সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে। আদিত্য হাতের রডটা ঠাস করে নিচে ফেলে দিয়ে দৌড়ে নূরের কাছে গেল। নূরের মাথার কাছে হাঁটু গেড়ে বসে দু হাতে নূরের মাথাটা নিজের কোলের উপরে তুলে নিল। নূরের গালে হাত দিয়ে অস্থির হয়ে বলতে লাগলো, এই নূর 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 পাখি, ওঠো না, দেখো আমি চলে এসেছি তোমার কাছে। আর কোনো ভয় নেই, কেউ তোমার কিছু করতে পারবে না। প্রাণ পাখি, ওঠো না প্লিজ। আদিত্য আর সময় নষ্ট না করে নূরকে কোলে তুলে নিল। তারপর তাসিরের দিকে তাকিয়ে বলল, এই তিনজনকে আমার গোডাউনে নিয়ে যা, আমি পরে এদের খবর নিচ্ছি। আদিত্যের কথায় তাসির মাথা ঝাঁকিয়ে সায় দিল। আদিত্য নূরকে নিয়ে বেরিয়ে গেল। রাত 11টা। আদিত্যের বিছানায় শুয়ে আছে নূর। এখনও জ্ঞান ফেরেনি ওর। আদিত্য নূরকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছে। ফ্ল্যাটে এসে আদিত্য ডক্টরকে ফোন করে নিয়ে আসে। ডক্টর এসে নূরকে চেক আপ করে গেছে। বলেছে শারীরিকভাবে তেমন কোনো আঘাত পায়নি, ভয় আর মানসিক প্রেশারের কারণে অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে। নূরের মাথার কাছে টুলের ওপর বসে আছে আদিত্য। নিজের এক হাত দিয়ে নূরের এক হাত ধরে মুখের কাছে এনে নূরের হাতের তালুতে একটা চুমু দিল। তারপর নূরের মুখের উপর ঝুঁকে আরেক হাত দিয়ে নূরের মাথায় আর গালে হাত বোলাতে লাগলো। আদিত্য মনে মনে ভাবছে, আজ কি ভেবেছিল আর কি হয়ে গেল। আজ তো ও নূরকে নিজের মনের কথা বলতে চেয়েছিল, নূরের জন্য কত সারপ্রাইজ প্ল্যান করেছিল, সেগুলো কিছুই নূরকে দিতে পারল না। আদিত্য আরেকটু ঝুঁকে নূরের কপালে আঘাতের স্থানে নিজের ঠোঁট ছোঁয়ালো। কিছুক্ষণ ওভাবেই ঠোঁট ছুঁয়ে রাখল। তারপর নূরের কপালে নিজের কপাল ঠেকিয়ে নূরের গালে হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, আই এম সরি প্রাণ পাখি, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি। আমি তোমাকে একা রেখে না গেলে তোমার সাথে এসব কিছুই হতো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রমিস করছি আর কখনো তোমাকে একা ছাড়ব না, তোমার কোনো ক্ষতি হতে দেব না। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসব। বাবা গ্রাম থেকে ফিরে আসলেই বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। তারপর আমার প্রাণ পাখিটাকে বউ করে আমার ঘরে নিয়ে আসব। তখন আর তোমাকে এক সেকেন্ডের জন্য আমার চোখের আড়াল হতে দিব না, একদম আমার কলিজার ভেতর লুকিয়ে রাখবো, যাতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। আদিত্যের নজর গেল নূরের ঠোঁটের দিকে। ঠোঁটটা ফেটে ঠোঁটের কোণা রক্ত জমাট বেঁধে আছে। এটা দেখে আদিত্যের চোয়াল শক্ত হয়ে আসলো। আবারও ওই শয়তানগুলোর কথা মনে পড়ল। ইচ্ছে করছে এক্ষুনি যে সবগুলোকে মাটিতে পুঁতে ফেলতে। আদিত্য একটা টিস্যু ভিজিয়ে আলতো করে নূরের ঠোঁট মুছে দিতে লাগলো। নূর হঠাৎ একটু নড়ে উঠল। এটা দেখে আদিত্যের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। আদিত্য আস্তে করে নূরকে ডাকতে লাগলো। নূর চোখ বন্ধ করা অবস্থাতেই কেমন যেন ছটফট করতে লাগলো। ওর চোখের সামনে সেই ভয়ানক দৃশ্যটা ভেসে উঠছে। হঠাৎ নূর একটা চিৎকার দিয়ে চোখ খুলে উঠে বসল। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু ভাঁজ করে হাঁটুর ভেতর মুখ লুকিয়ে জড়সড় হয়ে বসল। নূরকে এভাবে দেখে আদিত্য কিছুতে সহ্য করতে পারছে না। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে ওর। আদিত্য নূরের কাঁধে হাত দিতে গেলে নূর ভয় পেয়ে ছিটকে সরে যায়। আদিত্য নূরকে অভয় ফিল করানোর জন্য নিজের দুই হাত হ্যান্ডসাপের মতো উঁচু করে বলল, ওকে ওকে, আমি ধরছি না, তুমি শান্ত হও। দেখো, কোনো ভয় নেই। এদিকে একবার তাকাও, দেখো, এটা আমি আদিত্য। তুমি এখন আমার কাছে সেফ আছো, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি প্লিজ ভয় পেও না। নূর ধীরে ধীরে একটু শান্ত হলো। আস্তে করে মাথাটা তুলে আদিত্যের দিকে তাকালো। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করলো যে নূর এখন সেফ আছে। নূর হঠাৎ আদিত্যের কাছে এসে আদিত্যকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠল। আদিত্য নূরকে দু হাতে জড়িয়ে বুকের মাঝে আঁকড়ে নিল আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নূর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার সাথী কেন বারবার এমন হয়? আমি তো কখনো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথী কেন এমন হয়? আমি কি এতই খারাপ? নূরের চোখের পানিতে আদিত্যের শার্ট ভিজে পানি পানি হয়ে যাচ্ছে।
নূরের কান্না যেন আদিত্যের বুকে তীরের মতো বিচ্ছে। কিছুতেই সহ্য হচ্ছে না ওর। আদিত্য নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, শশ, কান্না থামাও প্লিজ। তোমার কোনো দোষ নেই, সব দোষ ওই শয়তানগুলোর, এবং তার শাস্তি ওরা পেয়ে যাবে। তুমি এখন একটু শান্ত হও প্লিজ। এত কান্না করে তোমার শরীর খারাপ করবে। 10 মিনিট ধরে কান্না করার পর নূর ধীরে ধীরে শান্ত হয়ে আসে। হঠাৎ ওর হুঁশ আসে যে ও কোথায়, এবং হুঁশ আসতেই নূর লজ্জায় পড়ে যায়। নূর ধীরে ধীরে আদিত্যের পিঠ থেকে হাত নামিয়ে নেয়। আদিত্য ব্যাপারটা বুঝতে পেরে ও নিজেও নূরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে। নূর মাথা নিচু করে বসে থাকে। আদিত্য নূরকে স্বাভাবিক করার জন্য বলল, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। আর শাড়িটাও অনেক ময়লা হয়ে গেছে, চেঞ্জ করে নাও। নূর মাথা নিচু করে আমতা আমতা করে বলল, কিন্তু আমার কাছে তো কোনো জামা কাপড় নেই, চেঞ্জ করে কি পরবো? আদিত্য একটু ভাবনায় পড়ে গেল। এটাও তো চিন্তাই করেনি। এ বাসায় তো কোনো মেয়ে মানুষও নেই যে তার জামা কাপড় এনে দিবে নূরকে। আদিত্য কিছু একটা ভেবে উঠে গিয়ে নিজের কাবার থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে নূরের সামনে ধরে বলল, এই নাও, আপাতত এগুলোই পরে নাও। নূর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এগুলো? হ্যাঁ, তাছাড়া তো আর কোনো উপায় নেই। এ বাসায় কোনো মেয়ে মানুষ নেই যে তার জামা কাপড় তোমাকে দিব। আর এত রাতে কোনো দোকানপাটও খোলা নেই। তুমি এভাবে ময়লা কাপড়ে থাকলে ইনফেকশন হতে পারে। তাই বলছি আপাতত এটা পরে নাও। নূর আর কোনো উপায় না পেয়ে মাথা ঝাঁকিয়ে আদিত্যের হাত থেকে শুধু টি শার্টটা নিয়ে বলল, আমার পেটিকোটের নিচে প্লাজো পরা আছে, তাই শুধু টি শার্ট হলেই চলবে। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূরের হাতে একটা তোয়ালে দিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আদিত্য ততক্ষণে কিচেনে এসে নূরের জন্য স্যুপ রান্না করতে লাগলো। রান্না শেষ হলে একটা বোলে স্যুপ ঢেলে ট্রের ওপর রেখে নূরের কাছে গেল। রুমের ভেতরে ঢুকে সামনে তাকাতে আদিত্য থ হয়ে গেল। নূর মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছে। পরনে ওর দেওয়া টি শার্ট, চুলগুলো পিঠময় ছড়িয়ে আছে। এই প্রথম আদিত্য নূরের চুল দেখল। কি সুন্দর লম্বা লম্বা দীঘল কালো চুল, মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। আদিত্য নেশা ভরা চোখে তাকিয়ে আছে। নিজেকে কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যাচ্ছে ওর জন্য। মনে মনে ভাবছে, মেয়েটা বোধহয় আমাকে চরিত্রহীন করেই ছাড়বে। নূর আদিত্যকে দেখে প্রচুর লজ্জায় পড়ে যায়। তাড়াতাড়ি করে হাতের তোয়ালেটা বুকের ওপর দিয়ে ওড়নার মতো করে নেয়। আদিত্য নিজের মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারপর আবার নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, গরম গরম স্যুপটা তাড়াতাড়ি খেয়ে নাও। নূর বলে উঠল, আমার খিদে নেই, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আদিত্য ট্রেটা টি টেবিলের উপর রেখে নূরের হাত ধরে নিয়ে এসে সোফায় বসালো। তারপর বলে উঠল, তা বললে তো হচ্ছে না। খাবার না খেলে ডক্টর যে পেন কিলার দিয়ে গেছে সেগুলো কিভাবে নিবে? তাই লক্ষ্মী মেয়ের মতো স্যুপটা খেয়ে নাও, তারপর মেডিসিন নিতে হবে। নূর অসহায় মুখ করে বলল, সত্যিই বলছি, আমার একদম খেতে ইচ্ছে করছে না। আদিত্য স্যুপের বোলটা হাতে নিয়ে 1 চামচ স্যুপ নিয়ে নূরের মুখের সামনে ধরে বলল, কোনো কথা শুনতে চাই না আমি, চুপচাপ এক্ষুনি খেয়ে নাও। নূর আর উপায় না পেয়ে হা করে স্যুপটা মুখে নেয়। খাওয়া শেষে আদিত্য নূরকে মেডিসিন দিয়ে দেয়। একটু পরে নূর আমতা আমতা করে বলল, বাবা বাসায় কখন যাব? আদিত্য বলল, রাত অনেক হয়েছে, সকালে বাসায় পৌঁছে দিয়ে আসবো, তুমি চিন্তা করো না। নূর মাথা ঝাঁকালো, মানে ঠিক আছে। আদিত্য মুচকি এসে বলল, তাহলে এখন যাও, বেডে যেয়ে ঘুমিয়ে পড়ো। নূর একটু ইতস্ততভাবে বলল, আপনি কোথায় ঘুমাবেন? আমি অন্য রুমে ঘুমাবো। নূর মাথা ঝাঁকিয়ে উঠে যেয়ে বেডে কাত হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে নূরের চোখের সামনে আবারও সেই ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠল। নূর ঝট করে চোখ খুলে উঠে বসল। আদিত্য দেখতে পেয়ে দৌড়ে নূরের কাছে এসে বেডের ওপর বসে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে, আবার ভয় পেয়েছ? নূর ভীতুভাবে মাথা ঝাঁকালো, মানে হ্যাঁ। আদিত্য নূরের 2 হাত নিজের হাতের ভেতর নিয়ে বলল, ভয় কিসের? আমি আছি তো তোমার পাশে, তুমি চিন্তা করো না। তোমার ঘুম না আসা পর্যন্ত আমি এখানেই বসে আছি, তুমি শুয়ে পড়ো। নূর আবার শুয়ে পড়ল। আদিত্য বেডের মাথার সাথে হেলান দিয়ে নূরের পাশে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ধীরে ধীরে নূর একসময় ঘুমিয়ে রাজ্যে পাড়িয়ে দিল। আদিত্য নূরের মাথায় হাত বুলাতে বুলাতে হেলান দেওয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। সকালের মিষ্টি রোদ জানালার কাঁচ ভেদ করে মুখে এসে পড়তে নূরের ঘুম ভেঙে গেল। নূর আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকালো। নিজেকে অন্য কোনো জায়গায় দেখে নূর একটু চমকে গেল। তারপর কালকের কথা সব মনে পড়ল ওর। হঠাৎ নূরের নাকে সেই মাতাল করা ঘ্রাণটা এসে লাগলো। নূর বুঝতে পারছে না ঘ্রাণটা কোথা থেকে আসছে। নূর নিজের শরীরের দিকে তাকিয়ে দেখলো ওর গায়ে আদিত্যের টি শার্ট।
নূর নিজের হাত দিয়ে টি শার্টের কলারটা একটু টেনে নাকের কাছে আনলো। নূর বুঝতে পারল ঘ্রাণটা এই টি শার্ট থেকেই আসছে। এটাতে ওনার শরীরে ঘ্রাণ মিশে আছে। নাক টেনে কতক্ষণ ঘ্রাণ নিতে থাকলো নূর। তারপর পাশে ঘুরে তাকাতে দেখলো আদিত্য বেডের সাথে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। ঘুমের ভেতরে মাথাটা একটু নিচের দিকে হেলে পড়েছে। নূর আস্তে করে উঠে বসল। মায়াভরা চোখে আদিত্যের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, উনি আমার জন্য কত কিছু করছে, আমার কত কেয়ার করে, সব সময় আমার চিন্তা করে। মানুষটা বোধহয় সত্যি সত্যি আমাকে ভালোবাসে। আমিও যে মনে মনে ওনাকে খুব ভালোবেসে ফেলেছি। কথাগুলো ভেবে নূর নিজে নিজেই লাজুক হাসল। হঠাৎ আদিত্য নড়ে চড়ে উঠল। নূর সাথে সাথে চোখ সরিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আদিত্য চোখ মেলে তাকিয়ে দেখলো নূর বসে আছে। আদিত্য সোজা হয়ে বসে বলল, তুমি উঠে পড়েছ? আই অ্যাম সরি, আসলে কখন যে এখানেই ঘুমিয়ে পড়েছি টের পাইনি। তুমি কিছু মনে করো না। নূর মুচকি হেসে বলল, আপনাকে সরি বলতে হবে না, ইটস ওকে। আপনি তো আমার জন্যই বসেছিলেন। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেকফাস্ট শেষ করে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। একটু পরে নূর ফ্রেশ হয়ে রুমের বাইরে এসে দেখলো আদিত্য টেবিলে খাবার সাজাচ্ছে। নূর এগিয়ে এসে বলল, আপনি একা কেন এসব করছেন? আমাকে ডাকলেই তো আমি হেল্প করতাম। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, এটা কোনো ব্যাপার না, এগুলো আমার রোজকার কাজ, আমি এসব রোজ নিজের হাতেই করি। এখন এসব কথা বাদ দিয়ে এখানে বসে ব্রেকফাস্টটা করে নাও। নূর মাথা ঝাঁকিয়ে চেয়ার টেনে বসলো। ব্রেকফাস্ট করতে করতে নূর জিজ্ঞেস করলো, আপনি কি এই বাসায় একাই থাকেন? হ্যাঁ। আপনার পরিবার কোথায় থাকে? ওরা সাভারের বাড়িতে থাকে, এখানে আমি একাই থাকি। এভাবে টুকটাক কথার ভেতর ওরা ব্রেকফাস্ট শেষ করলো। হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য যে দরজা খুলে একটা প্যাকেট নিয়ে আসলো। তারপর নূরের কাছে এসে প্যাকেটটা নূরের দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে একটা ড্রেস আছে, তুমি পরে নাও, তারপর তোমাকে বাসায় দিয়ে আসছি। নূর বলল, কিন্তু ড্রেস কোত্থেকে আসলো? আমি অর্ডার করেছিলাম, মাত্রই দিয়ে গেল, এখন যাও চেঞ্জ করে আসো। নূর মাথা ঝাঁকিয়ে প্যাকেটটা হাতে নিয়ে রুমের ভিতর গেল চেঞ্জ করতে। আদিত্য অন্য রুমে যেয়ে রেডি হয়ে নিল। একটু পরেই দুজন বেরিয়ে পড়ল। নূরের বাসার সামনে এসে আদিত্য গাড়ি থামিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, আজ ক্যাম্পাসে যাওয়ার দরকার নেই, বাসায় রেস্ট নাও, কাল সকালে এসে আমি নিয়ে যাব। আর হ্যাঁ, একদম ভয় পাবে না, যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে, কেমন? নূর মুচকি হেসে মাথা ঝাঁকালো। তারপর গাড়ি থেকে নেমে বাসার দিকে গেল। আদিত্য ফোন বের করে নূরের দেখাশোনা করার জন্য যে মহিলাকে রেখেছিল তাকে ফোন করে বলল, নূরের বাসার লোক না ফেরা পর্যন্ত আপনি সবসময় ওর সাথেই থাকবেন, এমনকি রাতেও ওর সাথেই থাকবেন, বুঝতে পেরেছেন? মহিলাটি বলল, জি স্যার, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। আদিত্য ফোন রেখে গাড়ি নিয়ে চলে গেল। অন্ধকার গোডাউনের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় আধমরাভাবে পড়ে আছে বদমাইশ তিনজন। হঠাৎ গোডাউনের লাইট জ্বলে উঠল। লাইটের তীব্র আলো চোখে পড়তে ছেলেগুলো ওদের চোখ বন্ধ করে নিল। একটু পরে গোডাউনের শাটার খুলে গেল। আদিত্য, আবির আর তাসের ভেতরে ঢুকে ছেলেগুলোর সামনে যেয়ে দাঁড়ালো। ওদের পেছনে পেছনে আদিত্যের লোকজনও এসে দাঁড়ালো। আদিত্য হিংস্র চোখে তাকিয়ে আছে চেয়ারে বাঁধা ছেলেগুলোর দিকে। আদিত্য ওর নিজের লোকের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। লোকটা মাথা ঝাঁকিয়ে ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর একটা বালতিতে করে পানি নিয়ে এসে ছেলেগুলোর মুখে ছিটে মারল। পানি মারা ছেলেগুলো দরফরে উঠে হাঁপাতে হাঁপাতে সামনে তাকালো। আদিত্যের দিকে তাকিয়ে সবগুলো ভয় কাকতি মিনতি করতে করতে বলল, ভাই, আমাদের ছেড়ে দিন ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো এমন করব না, এবারের মতো মাফ করে দেন, প্লিজ ছেড়ে দিন। আদিত্যের চোখ মুখ আরও কঠোর হয়ে উঠল। রাগে চোয়াল শক্ত করে পা দিয়ে সামনে থাকা ছেলেটার বুক বরাবর একটা লাথি মেরে দিল। সাথে সাথে ছেলেটা চেয়ারসহ উল্টে পড়ে গেল। আদিত্য পেছন থেকে নিজের গানটা বের করে ছেলেটার কাছে যেয়ে কপালে গান ঠেকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, ছেড়ে দেব? তাও আবার তোদের? হ্যাঁ, ঠিকই বলেছিস, ছেড়ে দেব তোদের, তবে এখান থেকে না, এই দুনিয়া থেকেই তোদের ফ্রি করে দেব। তোরা যে অপরাধ করেছিস তাতে তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা জানিস তোরা কত বড় অন্যায় করেছিস? আমাকে মেরে ফেলেও হয়তো তোরা মাপ পেয়ে যেতি, কিন্তু তোরা আমার কলেজায় হাত দিয়েছিস, আমার প্রাণ পাখিকে অপবিত্র করার চেষ্টা করেছিস, যার সামান্য পরিমাণ চোখের পানিও আমার সহ্য হয় না। তোরা তার শরীর থেকে রক্ত ঝরিয়েছিস, তাকে কষ্ট দিয়েছিস। সে তোদের কাছে কাকতি মিনতি করেছিল ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তোরা শুনিসনি। তাহলে আমার কাছে থেকে কিভাবে রক্ষা পাওয়ার আশা করছিস? তোদের কোনো রক্ষা নেই, তোদের একটাই শাস্তি, তা হলো মৃত্যু। আদিত্যের ক্রোধ দেখে আজ আবিরও ভয় পেয়ে গেছে। আদিত্যের এমন ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখেনি আবির।
আজ আর ওর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবির আর তাসির কারোরই সাহস হচ্ছে না আদিত্যকে কিছু বলার। আদিত্য পিস্তলের ট্রিগারে চাপ দিতে গেলেই ছেলেটা ভয়ে চোখ বন্ধ করে তড়িঘড়ি করে বলল, ভাই আমাদের কেউ এটা করতে বলেছিল। সাথে সাথে আদিত্যের হাত থেমে গেল। চমকে উঠে ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকে উচ্চ সুরে বলল, হোয়াট? ছেলেটা চোখ খুলে ভয়ার্ত কণ্ঠে বলল, জি 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 ভাই, একটা মেয়ে আমাদের টাকা দিয়েছিল ওসব করার জন্য, সত্যিই বলছি। আবির আর তাসিরও একটু চমকে গেল এই কথা শুনে। আদিত্য চোয়াল শক্ত করে ক্ষিপ্ত সুরে বলল, কে এসে? কে বলেছে তোদের এসব করতে? নাম বল ফার্স্ট, তাহলে হয়তো তোরা জানে বেঁচে যেতে পারিস। ভাই আমরা নাম জানি না, তবে দেখলে চিনতে পারবো। তাসির কিছু একটা ভেবে নিজের ফোনটা বের করে ফোনের ভেতর থেকে একটা ছবি বের করে ছেলেটার সামনে ধরে বলে উঠল, এইটাই কি সেই মেয়েটা? ছেলেটা ছবি দেখে তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই মেয়েটা যে আমাদের এসব করতে বলেছিল। আদিত্য খপ করে তাসিরের হাত থেকে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনে থাকা মেয়েটির ছবি দেখে নিল। ছবিটা দেখিয়ে আদিত্য আরও ক্রোধে ফেটে পড়ল। ছবিটা অ্যানির, তার মানে অ্যানি এসব করিয়েছে? আদিত্য চোখ মুখ কঠোর করে বলল, ইউ হ্যাভ টু পে ফর দিস। আদিত্য উঠে দাঁড়িয়ে যেতে নিয়ে আবার থেমে যায়। তারপর পেছনে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, আমি আমার কথার কখনো বরখেলাপ করি না। আমি যখন বলেছি তোরা জানে বেঁচে যাবি, তার মানে তোদের আমি জানে মারব না। তবে আমি আমার প্রাণ পাখিকেও প্রমিস করেছি যে তোরা তোদের প্রাপ্য শাস্তি পেয়ে যাবি। তাই আমি তোদের এমন শাস্তি দেব যে তোরা আজ বেঁচে গেলেও পরবর্তীতে তোরা নিজেরাই রোজ তোদের কামনা করবি আর আফসোস করবি কেন আমি তোদের আজ মেরে ফেললাম না। কথাগুলো বলে আদিত্য ছেলেগুলোর 2 হাত আর পায়ে গুলি করে দিল। সাথে সাথে ছেলেগুলো আর্তনাদ করে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল। আদিত্য ওর লোকের দিকে তাকিয়ে বলল, এদেরকে কোনো হসপিটালের সামনে ফেলে এসো। তারপর আদিত্যরা ওখান থেকে বেরিয়ে গেল। অ্যানি ড্রয়িং রুমের সোফায় বসে বারবার কাউকে ফোন করে যাচ্ছে। মনে মনে ভাবছে ওই ছেলেগুলো ফোন ধরছে না কেন, কাজ শেষ করেছি কিনা কিছুই জানতে পারছি না। অ্যানির ভাবনার মাঝেই হঠাৎ কলিং বেল বেজে উঠল। বাসার কাজের মেয়েটা গিয়ে দরজা খুলে দিতে এক ঝাঁক মহিলারা কোথ থেকে হুড়মুড় করে ঢুকে পড়ল। কাজের মেয়েটা হতভম্ব হয়ে বলল, আপনারা কারা? এখানে কাকে চান? মহিলাগুলোর ভেতর থেকে একজন বলে উঠল, আমরা অ্যানির সাথে দেখা করতে এসেছি। অ্যানি কোথায়? অ্যানি সোফায় বসে থেকে কাজের মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, কে এসেছে? কাজের মেয়েটা বলল, আফা, কতগুলো মহিলা আইছে, আপনার সাথে দেখা করবার চায়। অ্যানি ব্রুকুচকে ভাবল, আমার সাথে আবার কে দেখা করতে এলো? অ্যানি দরজার কাছে এগিয়ে গেল। সামনে এতগুলো মহিলা দেখে অ্যানি একটু অবাক হলো। তারপর জিজ্ঞেস করলো, আপনারা কারা আর আমার কাছে কি চান? মহিলাগুলোর ভেতর থেকে লিডার টাইপের মহিলাটি বলে উঠল, ও তাহলে তুই সেই অ্যানি? অ্যানি ভ্রুকুচকে বলল, মানে? লিডার মহিলাটি রহস্যময় হাসি দিয়ে বলল, এখনই বলছি। কথাটা বলে লিডার মহিলাটি অ্যানির সামনে যেয়ে ঠাস করে ওর গালে একটা চর মেরে দিল। এভাবে চর মারা দেখে কাজের মেয়েটা এত বড় হা করে মুখের ওপর হাত চেপে ধরল। চর খেয়ে অ্যানির মাথাটা একটু অন্যদিকে ঘুরে গেল। অ্যানি গালে হাত দিয়ে রাগী চোখে মহিলাটির দিকে তাকিয়ে বলল, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস কী করে হলো আমার গালে চর মারার? মহিলাটি তাচ্ছিলের একটা হাসি দিয়ে বলল, সাহসের তো এখনও কিছুই দেখিসনি, আগে দেখ তোর সাথে আমরা কি করি। কথাটা বলে মহিলাটি পাশে থাকা মহিলাগুলোর দিকে কিছু একটা ইশারা করলো। সাথে সাথে দুজন মহিলা এগিয়ে এসে অ্যানির 2 হাত শক্ত করে ধরে টানতে টানতে বাসার সামনে রাস্তায় নিয়ে এলো। অ্যানি অনেক ছোটাছুটি করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, এই এই কি করছো তোমরা? ছাড়ো আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? দেখো ভালো হবে না কিন্তু বলে দিলাম, তোমরা আমাকে চেনো না। আমার বাবা জানলে তোমাদের সব কয়টাকে জেলে ভরে দিবে। ভালোই ভালো বলছি, ছেড়ে দাও আমাকে। মহিলাগুলো অ্যানির কথা ভ্রুক্ষেপ না করে ওকে টানতে টানতে বাসার সামনে রাস্তা নিয়ে গেল। কাজের মেয়েটা দৌড়ে যেয়ে অ্যানির মায়ের কাছে সব খুলে বলল। সব শুনে অ্যানির মা দৌড়ে গেল অ্যানির কাছে। যেতে যেতে অ্যানির বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। মহিলাগুলো অ্যানিকে টানতে টানতে রাস্তায় নিয়ে এসে ঠাস করে নিচে ফেলে দিল। অ্যানি যেয়ে পড়ল রাস্তার উপর। লিডার মহিলাটি যেয়ে অ্যানির চুলের মুঠি ধরে শক্ত করে টান দিয়ে কর্কশ গলায় বলল, আমাদের চিন্তা তোর করতে হবে না, তুই নিজের চিন্তা কর। তুই কি ভেবেছিলি একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবি আর তোকে কেউ কিছু বলবে না? অ্যানি এবার একটু ঘাবড়ে গেল। মনে মনে ভাবল, এরা কি নূরের কথা বলছে? কিন্তু এরা জানলো কিভাবে? আর নূরই বা কোথায়? অ্যানির মা দৌড়ে এসে অ্যানির কাছে যেতে নিলে দুজন মহিলা তাকে আটকে ফেলে। অ্যানির মা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলো, কারা আপনারা? কি চাই আপনাদের? আমার মেয়ের সাথে এমন করছেন কেন? ছেড়ে দিন ওকে প্লিজ,
আপনাদের কত টাকা চাই বলুন, আমি সব দিয়ে দিব, তবুও আমার মেয়েটাকে ছেড়ে দিন দয়া করে। লিডার মহিলাটি অ্যানির মায়ের কাছে তেড়ে এসে বলল, নিজের মেয়ের জন্য খুব দরদ উতলে উঠছে তাই না? অথচ তোর মেয়ে যে অন্য মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিল সে খবর আছে তোদের? আমাদের কি চাই জানিস? আমাদের চাই ইনসাফ, আর আমরা এখন ইনসাফ করে তারপরেই যাব। কথাগুলো বলে মহিলাটি আবার অ্যানির কাছে যে রহস্যময় হাসি দিয়ে বলল, তোর মানুষের ভিডিও বানিয়ে বদনাম করার খুব শখ তাই না? আজ আমরা তো সেই শখ পূরণ করব। কথাটা বলে লিডার মহিলাটি পাশের মহিলার দিকে তাকিয়ে বলে উঠল, শিলা, ক্যামেরা বের করো। আজ আমরা ওর ফাটাফাটি ভিডিও বানাবো, যা দেখলে মানুষ সারা জীবনও ভুলবে না। শিলা মাথা ঝাঁকিয়ে মোবাইল ক্যামেরা বের করে শ্যুট করা শুরু করলো। অ্যানি ভয় পেয়ে বলল, দে দেখো, এমন কিছুই করবে না, না হলে কিন্তু আমার বাবা তোমাদের ছাড়বে না বলে দিলাম। লিডার মহিলাটি আবারও ঠাস করে একটা চর লাগিয়ে দিল অ্যানির গালে। তারপর রাগী সরে বলে উঠল, আগে নিজে এখান থেকে বেঁচে দেখা, তারপর আমাদের চিন্তা করিস। আজ তোর এমন হাল করব যে কাউকে নিজের মুখ দেখাতেও ভয় পাবি। যেটা তুই অন্যের সাথে করতে চেয়েছিলি সেটা এখন তোর সাথে হবে। অ্যানি এবার ভয়ে কেঁদে দিয়ে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। অ্যানির মাও অনেক কাকতি মিনতি করতে লাগলো অ্যানিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে লিডার মহিলাটি পাশের মহিলাকে কিছু একটা ইশারা করতে সেই মহিলাটি মাথা ঝাঁকিয়ে নিজের ব্যাগ থেকে একটা কেচি বের করে লিডার মহিলাটার হাতে দিল। তারপর দুজন মহিলা যে অ্যানির দুই হাত চেপে ধরে অ্যানিকে আটকে রাখলো। অ্যানি ভয়ে কান্নাকাটি করতে লাগলো আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। লিডার মহিলাটি যে অ্যানির চুলের গোছা এক হাতে নিয়ে আরেক হাতে কেচি দিয়ে ঘ্যাচাং করে চুলগুলো কেটে ফেলল। অ্যানি এবার চিৎকার দিয়ে কান্না করে দিল। শিলা নামের মহিলাটি সব কিছুই তার ক্যামেরায় ভিডিও করছে। এতক্ষণে রাস্তায় ভিড় জমে গেছে, পাবলিক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর লাইভ মজা নিচ্ছে। একটু পরে লিডার মহিলাটি আবারও পাশের মহিলার দিকে ইশারা করতে সেই মহিলাটি যে একটা বালতি নিয়ে এলো। বালতির ভিতর কালো রং মেশানো। সব মহিলাগুলো একে একে এগিয়ে এসে বালতির ভিতর নিজেদের হাত চুবিয়ে তারপর সে হাত দিয়ে অ্যানির সারা মুখে কালি মেখে দিল। তারপর আবার আরেকজন মহিলা অন্য একটা বালতি, এটার ভিতর গোবর মেশানো। সবাই নিজেদের নাক চেপে ধরল আর মহিলাটি অ্যানির পেছনে দাঁড়িয়ে পুরো বালতি ধরে অ্যানির মাথায় ঢেলে দিল। তারপর সবাই একটু দূরে যেয়ে নিজেদের নাক চেপে ধরে হাসতে লাগলো। শিলা নামের মহিলাটি এতক্ষণ যেগুলো ভিডিও করেছিল সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং সাথে সাথে সেটা ভাইরাল হওয়া শুরু করে দেয়। অ্যানি গোবরের গন্ধে বমি করা শুরু করে দিল। এতক্ষণে অ্যানির বাবা চলে এলো। গাড়ি থেকে নেমে দৌড়ে অ্যানির কাছে গেল। অ্যানির এমন অবস্থা দেখে ওর বাবা রাগী সরে বলে উঠল, কে কে করেছে আমার মেয়ের এই অবস্থা? আমি কাউকে ছাড়ব না, বলো কে করেছে এসব? আমি করেছি এসব। পেছন থেকে কারোর আওয়াজ পেয়ে অ্যানির বাবা তাকিয়ে দেখার চেষ্টা করলো কে বলল কথাটা। মহিলাগুলো সহ ভিড়ের মানুষ দুই দিকে ভাগ হয়ে সরে গেল আর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। সেখান দিয়ে এগিয়ে এলো আদিত্য আর ওর পেছনে আবির আর তাসির। আদিত্য অ্যানির বাবার কাছে এসে বলল, হ্যাঁ আমি করেছি। অ্যানির বাবা ভ্রুকুচকে রাগে সরে বলে উঠল, তুমি করেছো? কিন্তু কেন করেছো? তোমার সাহস কী করে হলো আমার মেয়ের সাথে এমন কাজ করার? আদিত্য একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সাহস আমার যথারীতি একটু বেশি, সেটার কথা আর আপনাকে নাইবা বললাম। যা হোক, কথা আসে এটা কেন করলাম। তাহলে শুনুন, আপনার মেয়ে যেটা করেছে সেখানে এগুলো তো কিছুই না, ওকে তো আরও কঠিন শাস্তি দেওয়া উচিত। অ্যানির বাবা বলল, মানে কি এমন করেছে আমার মেয়ে যার জন্য ওর সাথে এমন আচরণ করছো? সেটা আপনার গুণধর মেয়ের কাছে জিজ্ঞেস করুন, দেখুন বলতে পারি কি না নিজের কুকীর্তির কথা। অ্যানির বাবা অ্যানির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অ্যানি, আদিত্য কী বলছে এসব? তুমি কি করেছো? অ্যানি কিছু বলতে পারছে না, ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। অ্যানির বাবা ধমকে সুরে বলল, কি হলো, কথা বলছে না কেন? আদিত্য তাচ্ছিল্যে সুরে বলল, আঙ্কেল, ও বলতে পারবে না আমি জানি, কারণ ওই ঘৃণিত কথাটা বলার সাহস ওর নেই। যে কাজটা ও নিজেই করতে চেয়েছিল তাই আমি আপনাকে বলছি। আমি কখনো কাউকে আমার কাজের এক্সপ্লেনেশন দেই না, কিন্তু আপনি আমার বাবার বন্ধু বলে শুধু আপনাকে ব্যাপারটা খুলে বলছি। তারপর আদিত্য অ্যানির বাবাকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে অ্যানির বাবা হতভম্ব হয়ে গেল। তার মেয়ে যে এত খারাপ কাজ করতে পারে এটা সে কখনো কল্পনাও করেনি। অ্যানির বাবা অ্যানির দিকে তাকিয়ে রাগী সরে বলল, আদিত্য যা বলছে তা কি সত্যি? কথা বলছো না কেন? জবাব দাও আমাকে। অ্যানি এবার উচ্চ স্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ করেছি, আমি সব আমিই করেছি, কারণ ওই মেয়েটা আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আদিত্যকে আমি ভালোবাসি, আর আদিত্য কিনা ওই মেয়েটার জন্য পাগল, তাই আমি ওকে সরিয়ে দেওয়ার জন্য এসব করেছি। অ্যানির মুখে এসব কথা শুনে ওর বাবার লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। মেয়েটাকে বেশি আদর দিয়ে বাদর বানিয়ে ফেলেছে।
আদিত্য চোয়াল শক্ত করে এনির সামনে কিছুটা দূরে বসে অগ্নি চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, জাস্ট শাট আপ। ভালোবাসার কথা তোর ওই নোংরা মুখে উচ্চারণও করবি না। তোর মতো মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, ঘৃণা করতেও আমার রুচিতে বাধে। আমি চাইলে তোর সাথেও সেই কাজটা করতে পারতাম যেটা তুই আমার নূর পাখির সাথে করতে চেয়েছিলি, কিন্তু না, আমি তোর মতো এত নিকৃষ্ট কাজ করতে পারলাম না। আমি তোকে পুলিশেও দিতে পারতাম, কিন্তু তাতে তোর সাথে নূরেরও নাম বদনাম হতো, আর সেটা আমি কখনোই হতে দেব না। তুই কি ভেবেছিলি আমার প্রাণ পাখিকে কষ্ট দিয়ে তুই পার পেয়ে যাবি? কখনোই না। ইচ্ছে তো করছে তোকে এক্ষুনি গুলি করে মেরে ফেলতে। কথাটা বলে আদিত্য ওর গানটা বের করে অ্যানির কপাল বরাবর পয়েন্ট করলো। অ্যানির এবার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। অ্যানির বাবাও ভয় পেয়ে আদিত্যের সামনে বসে হাত জোর করে বিনীত সুরে বলল, না না আদিত্য, প্লিজ ওকে জানে মেরো না। যেমনই হোক একটা মাত্র মেয়ে আমার, দয়া করে ওকে মেরো না প্লিজ। আমি তোমাকে প্রমিস করছি আর কখনো অ্যানি তোমাদের সামনেও যাবে না। দরকার হলে ওকে আমি বিদেশে পাঠিয়ে দিব, তবুও ওকে ছেড়ে দাও প্লিজ। আদিত্য উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, শুধুমাত্র আপনার কথা মতো ওকে এবারের মতো ছেড়ে দিলাম। তবে কখনো যদি ও নূরের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে সেদিনই ওর জীবনের শেষ দিন হবে, কথাটা মনে রাখবেন। অ্যানির বাবা মাথা ঝাঁকালো, মানে সে বুঝতে পেরেছে। আদিত্য ওখান থেকে সরে গিয়ে মহিলাগুলোর কাছে যেয়ে বলল, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা মতো এখানে আসার জন্য। লিডার মহিলাটি মুচকি হেসে বলল, কী যে বলেন না স্যার, আপনার দেওয়া টাকাতেই তো আমাদের মহিলা কল্যাণ সংস্থাটা চলছে। আপনার জন্য কিছু করতে পারা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আর তাছাড়া অন্যায়ের প্রতিবাদ করাই তো আমাদের কাজ। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, তাহলে আজ আসি, বাই। বলেই আদিত্য ওখান থেকে চলে গেল। আদিত্য গাড়ি ড্রাইভ করছে, পাশ থেকে আবির হাসতে হাসতে বলল, ভাই ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে, 1 ঘন্টায় 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। অ্যানি তো একদম ফেমাস সেলিব্রিটি হয়ে গেল। সত্যি ভাই, একদম পুরো ফাটিয়ে দিয়েছি। কি শায়েস্তাটা নাই করলি, জীবন থাকতে আর আজকের দিনটা ভুলতে পারবে না। কথাগুলো বলে আবির হাসতে লাগলো। তাসিরও ওর সাথে হেসে দিল। আদিত্য বাঁকা হেসে মনে মনে বলল, যারাই আমার প্রাণ পাখির ক্ষতি করার চেষ্টা করবে তাদের অবস্থা এর থেকেও ভয়ানক হবে। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আদিত্য আবার ভাবছে, গতকাল তো এসবের কারণে নূরকে প্রপোজ করতে পারলো না, তবে আগামীকাল অবশ্যই নূরকে প্রপোজ করব। কাল ভার্সিটি শেষে কোথাও নিয়ে যেয়ে সারপ্রাইজ দেব, তারপর আমার মনের কথা বলে দিব আমার নূর পাখিকে। এসব কথা ভেবে আদিত্য মুচকি হাসল। এখন শুধু কালকের অপেক্ষা।